এখানে বসে বা একটা মাইক ধরে বলাটা খুব সহজ। বিসিবির অনেক কেয়ারফুল হইতে হবে। মাশরাফি ভাই আমার মেন্টর না, বলবো না, আমার ক্যাপ্টেন। নট নেসেসারিলি যে রক্ত হইলেই ক্রিকেট খেলতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিডিআরকায় প্রতিদিন রাত 9টায় একজন বিশেষ অতিথিকে আমরা হাজির করি। আমাদের আজকের অতিথি বাংলাদেশ ক্রিকেটের সদ্য সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এবার একটু বিপিএল নিয়ে আলোচনা করি। বিপিএলটা কেমন উপভোগ করছেন? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফর আস ফরচুন বরিশাল হ্যাজ বিন ভেরি গুড। আর সামনে ইম্পর্টেন্ট খেলাগুলো আছে আমাদের, কোয়ালিফাইং, সো ওগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে বিপিএল এ প্লেয়ারদের পেমেন্ট দিচ্ছে না, যে পেমেন্ট নাই টুর্নামেন্টের মতন বলা হচ্ছে, এটা কেমন লাগে? দুঃখজনক, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হওয়া উচিত না। আর এই কারণেই ঠিক আমার লাস্ট প্রেস কনফারেন্সে আমি বলেছি যে বিসিবির অনেক কেয়ারফুল হইতে হবে যে কোন ফ্র্যাঞ্চাইজকে তারা ফ্র্যাঞ্চাইজি গুরুত্ব দিচ্ছে। দিবে। সো এই জিনিসগুলো যদি প্রপার একটা কর্পোরেট হাউস বা বড় কোম্পানি বাংলাদেশকে এদেরকে যদি কোনোভাবে কনভিন্স করে আনা যায়, আবারও বললাম তাদেরকে কনভিন্স করে আনা লাগবে। এরকম না যে তারা বসে আছেন যে আর টিম নিয়ে নেবেন। আমার কাছে মনে হয় এটা বিসিবির দায়িত্ব যে বড় পাওয়ার হাউস যারা আছে বিজনেসে তাদেরকে কনভিন্স করে যদি ক্রিকেটে আনা যায়, তাহলে এই ধরনের ইস্যুসগুলো আসবে না। ফারুক ভাইদের সামনে যে চ্যালেঞ্জটা ছিল এই বিপিএল, সেই চ্যালেঞ্জটা তো তারা উতরাতে পারলো না। দেখেন, ফারুক ভাইয়ের যে চ্যালেঞ্জটা ছিল, চ্যালেঞ্জটা এখানে বসে বা একটা মাইক ধরে বলাটা খুব সহজ। ওনার জন্য এই জিনিসটা অনেক বড় চ্যালেঞ্জিং ছিল, যে বিপিএলটাকে সময় মতো গড়ানো। বাট এগেন আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে খেলাটা হচ্ছে। হ্যাঁ, তাকে আপনি অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন যে এভাবে কেন হচ্ছে। বাট এখানে ইউ হ্যাভ টু সি বোথ দ্য সাইড, যে খালি নেগেটিভই বলাটা অতটা সঠিক না, কিছু ভালো দিকও আছে। সো ওই জিনিসটাও তুলে ধরতে হবে। ফারুক ভাই বলেছে যে প্লেয়াররা চেয়েছে বলে বিপিএল হয়েছে, নাহলে উনি আরো পরে করতেন। এই দায়টা কি আপনারা নেবেন? এই দায়টা আমাদের নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, আর আমার কাছে মনে হয় না যে এরকম কোনো আলোচনাও হয়েছে। এটা সঠিক যে আমরা প্রেসিডেন্টের কাছে গিয়েছিলাম, যে আমরা বলেছি যে বিপিএলটা অবশ্যই হওয়ার দরকার। ওনাকে আমরা সবাই রিকোয়েস্টও করেছি। প্লাস আমরা নিজ থেকেই 20-25% আমাদের যে পে কার্ড ছিল, আমরা পে কার্ডটা এই কারণে নিয়েছি যে এটা যেরকম বিসিবির হেল্প হোক, ফ্র্যাঞ্চাইজগুলোর হেল্প হোক, যে টাকাটা একটু কমায় হলেও খেলাটা যেরকম শুরু হোক। সো এই কারণেই কিন্তু এই পে কার্ডটা নেওয়া। সাথে এটাও প্লেয়াররা বলেছিল যে আমরা পে কার্ড নিতে রাজি আছি, বাট প্রত্যেকটা টাকার রেসপন্সিবিলিটি বিসিবির নিতে হবে। সো দিস ওয়াজ দ্য ডিসকাশন। খেলা এখন হবে না, পরে শুরু করতে চাই, আমার মনে হয় না যে এরকম কোনো ডিসকাশন হয়েছে। 2007-এ আপনি যখন জাতীয় দলে সুযোগ পেলেন, আরাফাত রহমান পপু আমাকে তার অফিসে ডাকে এবং বলে যে 3টা নতুন ছেলেকে সুযোগ দিলাম। এর ভিতর তামিম ইকবাল, মুশফিক আর সাকিব। মুশফিক আর সাকিবকে আমি সেইভাবে চিনতাম না, কিন্তু সে কিভাবে বুঝলো যে আপনি ওই টুর্নামেন্টে ভালো করবেন? আমার কাছে মনে হয় উনি ট্রিমেন্ডাস একজন অর্গানাইজার ছিলেন, মানে ক্রিকেটকে বেশ ভালোবাসতেন। আর আমার সৌভাগ্য হয়েছিল যে ওনার টিমে খেলার। এমন একটা সময় এসেছিল যে ঢাকা প্রিমিয়ার লিগে আমার কোনো দল ছিল না, বা যে দল নেওয়ার কথা ছিল সে লাস্ট মোমেন্টে আমাকে ছেড়ে দেয় টিম থেকে। তো আমার কাছে আর যাওয়ার কোনো উপায় ছিল না। তো যখন ডিওচেসে আমি খেলি, আমার চাচা ছিল, তারপরে ফরেন কোচ ছিল। আপনার সুজন ভাই ছিল, আকরাম চাচা, সুজন ভাই, এনাদের ওই অবদানটা অনেক বড় ছিল। প্লাস ওটা কোকো ভাইয়েরও দল ছিলেন। তো ওখানে আমাকে সুযোগ যখন করে দেয়, ওখানে ওনাদের জন্য যখন আমি খেলি, ভালো খেলি, তারপরেই আমার ন্যাশনাল টিমের জার্নিটা শুরু। তো আমি আইল বি অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ভেরি গ্রেটফুল টু দিস পিপল। মাশরাফি তো আপনার মানে মেন্টরই বলা যায়। তাকে কাঁধে করে নিয়ে তার বিদায়টা জানালেন, ওই মুহূর্তটা কেমন ছিল? মাশরাফি ভাই আমার মেন্টর না, বলবো না, আমার ক্যাপ্টেন। আমি তার আন্ডারে 16 বছর, অনেক বছরই খেলেছি। তার থেকে অনেক ভালো কিছু শিখেছি, আমি অনেক কিছু শিখেছি। তো অবশ্যই মানে উনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, আর আশা করি ভবিষ্যতেও দিবেন। এই জয় বাংলা ট্রফি যেটা শ্রীলঙ্কা হলো, ওখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ করে দিল হাতুরা সিং। তারপরে তো তিনি বাংলাদেশ দলকে অনেক কিছু দিলেন। এই যে কোচদের এত স্বাধীনতা দেওয়া এবং একটা প্লেয়ারের দেওয়ার ক্ষমতা আছে, তাকে আগেই টিম থেকে বের করে দেয়, এইটাকে আপনি কিভাবে কিভাবে দেখেন? দেখেন, এটা আসলে এখানে অনেক কিছু ইনভলভমেন্ট থাকে। ওই সিচুয়েশনটা ওই সময় কি অবস্থায় ছিল সবকিছু দেখেই হয়তো বা কোনো ডিসিশন নেওয়া হয়। আহ, আহ,
কাউকে কমপ্লিট পাওয়ারও দিয়ে দেওয়া উচিত না, আবার কারো কোনো সিদ্ধান্ততে সবসময় কোশ্চেনও করা উচিত না। সো এটা বেশ অনেক পুরানো কথা। সো আমার কাছে মনে হয় নিশ্চয়ই দেওয়ার রিজনস যে জিনিসটা হয়েছে। সো এর চেয়ে বেশি কিছু বলো না। পারিবারিকভাবে কি আপনার ছেলে যদি ক্রিকেটে আসতে চায় তাকে আনবেন? হ্যাঁ, এটা এটা আসলে ওর বয়স মাত্র 8-9। সো ও কি পছন্দ করবে না করবে, এই বাচ্চাদের ধরেন ও যখন আরো ছোট ছিল তার ফুটবলের প্রতি বেশি ক্রেজ ছিল, এখনো আছে। তারপর দেখি এখন ক্রিকেট খেলতে চায় বা মাঠে খেলা দেখতে আসতে চায়। দেখেন ইজ টু স্মল টু মেক আ কমেন্ট। রাইট। ও বড় হোক, ও যদি মনে করে যে ওর অন্য কোনো কিছুতে বাট ইন্টারেস্ট রক্ত তো আছে, আপনাদের খান নট পরিবারে। নেসেসারিলি যে রক্ত হইলেই ক্রিকেট খেলতে হবে, বাট এটা ওর উপর। ও যদি কোনো কিছুতে ভালো হয়ে থাকে and তার যদি ইন্টারেস্ট থাকে, আমি আমার ওয়াইফের প্রচন্ড সব ধরনের সাপোর্ট তাকে থাকবে, এন্ড এটা ওর উপর ডিপেন্ড। প্রিয় দর্শক, বিডিআ আর্কাইভের আজকের আয়োজনে আমরা এতক্ষণ কথা বলছিলাম তামিম ইকবালের সাথে। আমরা তার মুখেই শুনলাম তার জানা অজানা অনেক কথাই। নিশ্চয়ই আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। আমরা আগামীতে আবারও হাজির করব অন্য কোনো প্লেয়ারকে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করলাম অনুষ্ঠান। খোদা হাফেজ।